সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন বিরূপাক্ষ পাল। বিরোধী আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি চলে যেতে চাই প্রস্তাবিত বাজেটে, যে বাজেট অর্থমন্ত্রী পেশ করলেন সেটা আমি যদি প্রথমে দার্শনিক দিক নিয়ে আপনার কাছে জানতে চাই, যে এবারের বাজেট, প্রস্তাবিত বাজেট আসলে কি দর্শন আপনি দেখতে পেলেন? এবার বাজেটটা প্রবৃদ্ধিমুখী। সরকার যে এই যে শেষ নির্বাচন থেকে 5 বছরের একটা প্রজেকশন থাকে সরকারের সামনে, এটা একটা মাঝামাঝি সময়ে প্রবৃদ্ধিটাকে শক্ত অবস্থানে নেওয়া যায়। কেউ কেউ উচ্চাভিলাষী বলে, আমি সেটা বলি না। আমি মনে করি এরকম থাকা উচিত, করতে হবে। আরেকটা গুণগত পরিবর্তন আসছে, যেটা হচ্ছে যে আমাদের রেভিনিউ কালেকশন এবার একটা বড় ধরনের চ্যালেঞ্জের কাছে যাচ্ছে, এবং সেটা আমি আশা করি খুব ভালো একটা, যেমন ভ্যাট ইমপ্লিমেন্ট হলো, এটা আগের বাজেটগুলোর মধ্যে ছিল না। এবারের বাজেটের এডিপির একটা আকারও অনেক বড় হয়েছে। আমাদের প্রবৃদ্ধির হার 7-এর উপরে, আমাদের মূল্যস্ফীতিও এবার খুব ভালো অবস্থায় আছে। সব মিলিয়ে আমি এবারের বাজেট নিয়ে আশাবাদী। এবং এই যে প্রবৃদ্ধির জায়গা নিয়ে যে একটা দোলাচল অর্থনীতিবিদদের মধ্যে, বিভিন্ন সংগঠনগুলো বলছিল, সিপিডি বা বিআইডিএস, অনেক জায়গায় আলোচনা হয়েছে বাজেট পেশের আগে, যে 7.2 না 7.8, বিশ্বব্যাংকও বলেছে 7.8 না 7.2 বা কত হবে। এই জায়গাটা আসলে একটা স্থিতাবস্থা কোন জায়গায় এটা থাকবে? আগে মানে বৈষম্যটা অনেক বেশি হতো, দেখা যেত সেন্ট্রাল ব্যাংকের একরকম, আবার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে। এখন কিন্তু আমরা একটা সমন্বিত রিসার্চের মধ্য দিয়ে, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের সাথে অর্থ মন্ত্রণালয়ের। কিন্তু বিশ্বব্যাংক তো আমি বলবো সামঞ্জস্যপূর্ণভাবেই সবসময় কম একটা নাম্বার দিচ্ছে। আচ্ছা, কিভাবে দিচ্ছে সেটা আবার মানে আমি তাদের মেথডটা ঠিক বুঝতে পারি না, এটা আমি বুঝতে পারি না। এটা সুতরাং অর্থনীতিতে একটা কথা আছে যে কনসিস্টেন্টলি যদি কেউ একটা ডিসমাল প্রজেকশন করতে থাকে, তাহলে সেটা পাঠকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা থাকে না। সব সময় যে দেখা যাচ্ছে, এক সময় বিশ্বব্যাংক বলল যে এটা 5.6% গ্রোথ হবে, সেখানে 6% উপরে চলে গেল। সুতরাং এই জায়গায় কনসিস্টেন্টলি তারা একটু নিচে থেকে ধরে, তারা অনেক নিচে ধরে, কিভাবে ধরে আমি জানি না। আবার একই সাথে যে আন্তর্জাতিক সংস্থা, যদি আমি মনে করি যে যাদের ক্যালকুলেশনেও যথেষ্ট দক্ষতা আছে, সেটা আইএমএফ এর সাথে বিশ্বব্যাংকের এই যে সামনে বছরের প্রজেকশন নিয়ে দুটো সংখ্যা, আইএমএফ যেরকম 7-এর কাছাকাছি গিয়েছে, বিশ্বব্যাংক 6-এর একটু উপরে গিয়েছে। সুতরাং আমি দুটোকে কনসিস্টেন্টলি বলবো যে তারা ঠিকই আছে, তাদের মতো তাদের জায়গায় ঠিক আছে। আমাদের বিবিএস এর যে পরিসংখ্যান আছে, সেটার খুব বড় মাপের ত্রুটি না ধরতে পারলে এটা নিয়ে কথা না বলাই ভালো। আমাদের এটা কি বজায়যোগ্য থাকবে? আমরা বরং এর চেয়ে আরো উপরের প্রবৃদ্ধি যাওয়ার যোগ্যতা রাখি। ভারত যদি এরকম একটা হাতির অর্থনীতি হয়ে যদি 8.5% প্রবৃদ্ধি আনতে পারে, সেটা আরো 2-3 বছর আগে এনেছে, আমরা কিন্তু ওই পটেনশিয়াল গ্রোথ, এটাকে বলে পটেনশিয়াল গ্রোথ, আমাদের অনেক উপরে। আমরা ট্রাফিক জ্যাম কন্ট্রোল যদি করতে পারি, ঢাকার যে ঢাকা 35% জিডিপি দেয়, চট্টগ্রাম 15% জিডিপির মানে মোট জাতীয় আয়ের 15%, আর এটা 35%, দুটো মিলিয়ে শতকরা 50% দিচ্ছে। এই দুটোতে যদি আমরা কিছুটা, যেটাকে বলে আমরা স্ট্রিট অ্যাডমিনিস্ট্রেশন, এটাই উন্নত করলে, মানে যে পটেনশিয়াল গ্রোথ, মানে আমার ক্ষমতা আছে, কিন্তু আমি মনে করি আমাদের পটেনশিয়ালের চেয়ে আমরা কম পারফর্ম করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটাই সম্ভাবনা যা আছে, বা সম্ভাবনা বলবো না, ক্ষমতা, যোগ্যতা যা আছে, হ্যাঁ ক্ষমতা যা, সক্ষমতার চেয়ে আমরা সেটা পুরোটা কাজে লাগাতে পারছি না। একজন ছেলে দেখা গেল সেকেন্ড ক্লাস পেলো, তখন ওর বাবা মা বললো যে না, তুমি তো সেকেন্ড ক্লাস পাওয়ার ছেলে না, বা শিক্ষক এসে বললো তুমি তো ফার্স্ট ক্লাস পাওয়ার মতো ছেলে। তো ঠিক ওইটাই হলো, যে সক্ষমতা আছে বেশি, কিন্তু আমরা ঠিক ওই অর্থে এটা বজায় তো থাকার, আমি তো মনে করি আরো উঁচুর দিকে আমরা যাওয়া উচিত। তা না হলে আমরা অনেকগুলো গোল অ্যাচিভ করতে পারবো না। কারণ এই যে দ্রুত যে উত্থান, আমাদের মধ্য আয়, তারপরে উন্নত দেশ হব, এটার জন্য দুটো কাজ করতে হবে। প্রবৃদ্ধির হার দ্রুত বাড়াতে হবে, জনসংখ্যার হার কমিয়ে আনতে হবে। এই দুটো, তা না হলে প্রবৃদ্ধিও বাড়ছে, জনসংখ্যাও যদি 1.2% থেকে যায়, তাহলে ওই প্রবৃদ্ধির একটা সুফল সে খেয়ে ফেলবে, অতিরিক্ত জনসংখ্যা। আর অপচয়, হ্যাঁ অপচয় তো ওই সবকিছু একটা সিস্টেমের মধ্যে আস্তে আস্তে আমরা ডেভেলপ করছি, ইফিসিয়েন্সি আসছে। আগে যে বিদ্যুতের অপচয় হতো, সেটা এখন হয় না সিস্টেমে। তারপর গ্যাসের অপচয় অনেক হতো, মানুষ সারা রাত জ্বালিয়ে রাখতো। এগুলো যখন আমরা মিটার ভিত্তিতে করছি, অপচয় হয় না, কমে আসছে।
টেলিফোনেও তো একটা অপচয় হতো, এখন প্রিপেইড সিস্টেম করে দেওয়ায় অপচয়টা কম। সুতরাং পদ্ধতি পরিবর্তন করে অপচয় কমানো যায়। এছাড়া যে বরাদ্দ দেওয়া হচ্ছে, যে এবারে যেমন বিভিন্ন খাতোয়ারি যে বরাদ্দ দেওয়া হলো, সেই জায়গা থেকে সেটা খরচ করতে যে প্রকল্প তৈরি করার ক্ষেত্রেও তো এবং বাস্তবায়ন এই পর্যায়ে তো কিছু অপচয় হয়। হ্যাঁ, সেটা তো হচ্ছে। এক্ষেত্রে একটা প্রথার পরিবর্তন করতে হবে, আমাদের ব্যাপকভাবে আউটসোর্সিং এ যেতে হবে। খুব কম্পিটেন্ট ইন্টারন্যাশনাল কোম্পানি, বিটগুলো ইন্টারন্যাশনাল হবে, যে কে কত সময়ের মধ্যে এটা শেষ করে দিতে পারবে। এবং নির্দিষ্ট সময় শেষ করা কিন্তু একটা বিরাট ব্যাপার। আজকে আমরা কত বছর ধরে ঢাকা চট্টগ্রাম ফোরলেন নিয়ে আটকে আছি। সুতরাং প্রকল্পের অপচয় কমানোর একটা উপায় হচ্ছে খুব কম্পিটিটিভ এবং ইন্টারন্যাশনাল ল মেনে যে এই কাজটা এত সময়ের মধ্যে শেষ হবে। আমাদের দেশের মধ্যেও কম্পিটেন্ট সংস্থাগুলো আছে, সেটা আমরা দেখেছি যে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে। সেটা কিন্তু একটা প্রজেক্টের সবচেয়ে বড় রিওয়ার্ড, নির্দিষ্ট সময় শেষ করা, পয়সা বেশি নিক। কারণ যে প্রজেক্ট নির্দিষ্ট সময় শেষ হয় না, সেটা পয়সা বেশি নিচ্ছে, মানুষের দুর্ভোগ ঘটাচ্ছে, অর্থনীতির ব্যাপক সম্ভাবনাকে ম্লানও করে দিচ্ছে। এবং যে মানে যত আগে থেকে ব্যবহার করা যায় তত অর্থনীতিতে যোগ হচ্ছে। হ্যাঁ, এটা তো খুবই সুন্দর কথা। আমরা যে পদ্মা সেতুর ব্যাপারে যে মানে দক্ষতা এবং একই সাথে আউটসোর্সিং এবং একই সাথে ব্যবস্থাপনার যে সমন্বয়, যে শক্তিটা দেখাতে প্রমাণ করেছি বাংলাদেশের বড় বড় প্রত্যেকটা প্রজেক্টে। যেমন ধরুন, আজকে আমি একটা প্রজেক্ট নিলাম এয়ারপোর্ট থেকে মতিঝিল পর্যন্ত সাবওয়ে। ঢাকার তো একদিন সাবওয়ে হতেই হবে, নাহলে ঢাকা কোনো বিকল্প নেই। এই প্রজেক্টটা আমি হাতে নেওয়ার সাথে সাথে বলে দিলাম যে এটা 5 বছরের মধ্যে শেষ হতে হবে এবং এই ইন্টারন্যাশনাল কোম্পানিটা নেবে। তারপর যদি সে না শেষ করতে পারে, প্রতি বছর তার $1 মিলিয়ন করতে ফাইন হচ্ছে, পেনাল্টি হবে। এই ভিত্তিতে কাজগুলো যদি শেষ না করি, তাহলে আমাদের ওই যেটা প্রবৃদ্ধি, যেটা বলছেন, প্রবৃদ্ধি শিথিল হয়ে যাবার সম্ভাবনা আছে। এইবারে প্রস্তাবিত বাজেটকে কতটা বিনিয়োগ বান্ধব মনে হলো আপনার কাছে? বিনিয়োগের পূর্ণ দায়িত্বটা বাজেট নেয় না। বাজেট একটা হলো রাজস্ব নীতি, বিনিয়োগের বড় জায়গাটা সৃষ্টি করে মুদ্রানীতি। এই বাজেটের পরপরই একটা মুদ্রানীতি আসছে, সেটা থেকে, এবং এই মুদ্রানীতি বাজেটের সাথে সমন্বয় করবে। সুতরাং আমি মনে করি যে এটা বিনিয়োগ বান্ধব। তবে একটা কথা, বিনিয়োগের জন্য অনেকেই বলেন যে কিন্তু এটা দৃষ্টিভঙ্গি তো থাকবে, গ্যাস চাই। হ্যাঁ, অবশ্যই আমি বলছি গ্যাস চাই, পানি চাই, বিদ্যুৎ চাই, কিন্তু বিনিয়োগের একটা শর্ত হচ্ছে, অর্থনৈতিক শর্তটা হচ্ছে সেটা সুদের হার। সুদের হারের ব্যাপারে আশা করি যেটা বাজেটের পরবর্তী সময়ে সরকার করতে পারবে, যে সঞ্চয়পত্র থেকে সুদের হার কমিয়ে আনতে হবে। কারণ ওটা ডিস্টার্বিং, ওটা উপরে উঠে আছে তো। এবং সামগ্রিকভাবে বিনিয়োগের আরো ব্যাপারটাকে চাঙ্গা করতে হলে এই কাজটি সরকারে করতে হবে। আপনি বলছেন যে বিনিয়োগ না করে, কোনো শিল্পে বিনিয়োগ না করে বা কোনো খাতে বিনিয়োগ না করে সেটা সঞ্চয়পত্রে নিরাপদে রেখে দেওয়া হচ্ছে। এখন তো দেখা, আমাকে যদি সোসাইটি আইডল বানিয়ে ফেলছে, আমি তো 11 ভাগের উপরে যদি আমি একটা রিটার্ন পাই, আমি সঞ্চয় বিনিয়োগের মধ্যে যাব কেন? সেটা এই জন্য ওগুলি কমিয়ে আনতে হবে। তেলের দাম একবার সমন্বয় করানো হয়েছে, এটা খুব ধন্যবাদ। আরো করতে হবে পদে পদে। তাহলে তেলের দাম সমন্বয় করলে মূল্যস্ফীতি কমবে, সুদের হারকে নিচ দিকে টানবে। আর সরকার যদি সঞ্চয়পত্রের সুদের হার, আমরা বলছি না অ্যাডজাস্ট করতে বাজারের সাথে, কারণ অবাজারীয় একটা কিছু থাকলে বাজারকে ডিস্টার্ব করে, এটা হলে বিনিয়োগ আরো বাড়বে। তারপর আমি বলছি, এই গত কয়েক মাসের হিসাবে আমরা দেখেছি যে গত বছর অগাস্টের পর থেকে প্রত্যেক মাসে, যেটাকে আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে বলি প্রাইভেট ক্রেডিট, প্রাইভেট সেক্টর ক্রেডিট বা ব্যক্তি খাতে বিনিয়োগ, প্রত্যেক মাসে মাসে বৃদ্ধি পেয়েছে। যেমন সেখানে 12 ভাগের সামান্য উপর থেকে এখন কিন্তু 15 ভাগের উপরে চলে গেছে। সুতরাং বাজেট এই টেম্পোটা দিতে পেরেছে। যেহেতু প্রবৃদ্ধি বাড়াতে হবে, যেহেতু এডিপির বাস্তবায়নটা প্রথম বছরের শুরু থেকে খুব ভালোভাবে করতে হবে, সেই হিসেবে সরকারি বিনিয়োগ বেশি হচ্ছে না বেসরকারি বিনিয়োগ বেশি হচ্ছে? সবাই তো বলছে সরকারি বিনিয়োগ বেশি হচ্ছে। সরকারের হ্যাঁ, না, বেসরকারি বিনিয়োগ বাড়ছে, আনুপাতিক হারে সরকারি বিনিয়োগ বাড়ছে, বেশি হচ্ছে। এটা খারাপ কিছু না। এই সময় একটা উদীয়মান অর্থনীতিতে সরকারের খরচ বেড়ে যেতে পারে। যেমন চায়না সম্প্রতি, যেহেতু তাদের অর্থনীতি একটু শিথিল হয়ে আসছে, তারা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সমস্ত দেশের মধ্যে 100টা নতুন এয়ারপোর্ট বানাবে। তো সরকারি বিনিয়োগ তো বেড়ে গেল। কিন্তু সরকারি বিনিয়োগ বাড়ালে এটা ব্যক্তি বিনিয়োগকে আরো ত্বরান্বিত করবে। সরকার যদি আরেকটা ব্রিজ বানায়, ব্রিজের আশেপাশে রাস্তাঘাট হবে, দোকান হবে, হোটেল হবে সরকার। সুতরাং সরকারি, এরা কিন্তু পরস্পর মানে পরিপূরক। বিশেষত সরকারি বিনিয়োগটা আসতেই হয়, সে জায়গাটা ব্যক্তি যাবে না, ব্যক্তি ব্রিজ বানাবে না। এবং সেক্ষেত্রে আপনার পিপিপি কে আপনি কি মানে
সেই যেভাবে ভাবা হয়েছিল সেই রকম সাফল্য কি দেখাতে পেরেছে পিপিপি? পিপিপি একটা সরকারি উদ্যোগ, আমি এখানে মন্তব্য না করতে চাই না। এমনিতে মানে এমনি না, না, পত্রপত্রিকায় বেসরকারি একজন পাঠক হিসেবে যা পড়েছি মানে তাতে বেসরকারি উদ্যোক্তারা সেটাকে কেন আসছে না, সেই জায়গাকে খুব স্বস্তির মনে করছে না? পিপিপির নিরাপদ প্রেজেন্টেশন মনে থেকে করছে না। যেটা দেখেছি আমি, একবার পিপিপির একটা প্রেজেন্টেশন আমি দেশের বাইরে গিয়ে দেখলাম বাংলাদেশের সম্বন্ধে। তাদের একটা কথা হচ্ছে যে ইংল্যান্ডেও পিপিপি কার্যকর হতে বেশ কয়েক বছর সময় লেগেছে। নিয়েছে। এখন বাংলাদেশে ওই সময়টা দিলেই সেটা কতটুকু ইফেক্টিভ হবে আমি জানি না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে সরকারকেই লিড রোলটা প্লে করতে হবে বড় বড় বিনিয়োগে, এবং সেক্ষেত্রে তাকে আউটসোর্সিং করে দিতে হবে। যে সব ক্ষেত্রে যদি সরকারি লোক প্রজেক্টে আমি রাখতে চাই, তাহলে তো আমার প্রশাসনিক কাঠামো দিয়ে সমন্বয় করা সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা এডিপির টাকা খরচ করে শেষ করতে পারছি না। আমাদের পাইপলাইনে $20 বিলিয়ন জমে আছে। একমাত্র উপায় হচ্ছে যে সরকার লিড রোল প্লে করবে, সেখানে এথিক্যাল দিকটা দেখবে, সিকিউরিটি দিকটা দেখবে, আর বাকি জিনিসটা ইন্টারন্যাশনাল আউটসোর্সিং। তা নাহলে পৃথিবীর আর দ্রুত উন্নয়নের যে সমস্ত মডেল আছে, সিঙ্গাপুর, হংকং, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত সিটি, বাহরাইন এবং কাতার, এইগুলো মিডল ইস্ট থেকে শুরু করে পৃথিবীর, এবং চায়নাও করেছে যখন জাপানের সহায়তা নিয়েছে, এবং যুক্তরাষ্ট্রেও যে আজকে এই যে রেলওয়ে ডেভেলপমেন্টটা, ওইটাও এক অর্থে তারা আউটসোর্সিং এর মতোই, মানে আফ্রিকার সহায়তা না পেলে তারা হতো না। সুতরাং ব্যাপক আউটসোর্সিং দরকার হবে। ক্ষুদ্র বিনিয়োগ যে হারে হয়েছে, বড় আকারের শিল্পে কি বেসরকারি খাতে সেরকম বিনিয়োগ হয়েছে? না, আমাদের এসএমইটা বাড়ছে, তবে এটা হতাশ হওয়ার কিছু নেই। এসএমই আবার এমপ্লয়মেন্টটা বেশি হারে বাড়ায়। সুতরাং বড় খাতে বিনিয়োগ আসতে গেলে তো অবকাঠামোগুলো বড় হতে হবে। কারণ একটা বড় আমি ম্যানুফ্যাকচারিং জিনিস করব, সেখানে ট্রান্সপোর্ট, যেমন শুনতে পাচ্ছিলাম যে 2020 সালের পরে ঢাকা চট্টগ্রামের যে 4 লেন, এটা কমপ্লিট হয়নি। কমপ্লিট হলেও এটার সমস্ত ক্যাপাসিটি এক্সস্টেড হয়ে যাবে। তখন আরো লেন বাড়াতে হবে। তাহলে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দরকার হচ্ছে, অথবা বুলেট ট্রেনের দরকার হচ্ছে। সুতরাং ওই জিনিসগুলি, ক্ষুধাগুলি মেটাতে হলে সরকারি বিনিয়োগ বাড়াতে হবে। আর বিদেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, বিদেশি ব্যাপার উদ্যোক্তারা হচ্ছে কি, বিদেশিরা তো ওদের বুদ্ধি আছে, ওরা দেখছে যে দেশি মানুষ কোন কোন জায়গায় বিনিয়োগ করে লাভ করছে, সেই জায়গাগুলো আগে তারা দেখবে। বিদেশি বিনিয়োগ বাড়ার আরেকটা শর্ত হচ্ছে যে মানে আমলাতান্ত্রিক জটিলতাগুলো কমিয়ে আনতে হবে। ওরা পৃথিবীতে এমন কোন দেশে যেতে চায় না যে 2 বছর পরে তারা রেজাল্ট জানবে, সেটা জানতে চায় না। সেই হিসাবে বাংলাদেশের ইন্ডেক্সের উন্নতি করতে হবে। একটা ইন্ডেক্স দিলে আমরা সবসময় সমালোচনায় ফেটে পড়ি, সেটা করা উচিত না। দেখতে হবে যে আসলে কোন কোন ইনগ্রেডিয়েন্ট আমরা চেঞ্জ করতে পারি। যেমন দ্য ইন্ডেক্স অফ ইজ অফ ডুইং বিজনেস, এটাতে যদি আমি 170টা দেশের পেছনে পড়ে থাকি, আমার আগে যদি পাকিস্তান চলে যায়, আমার আগে যদি শ্রীলঙ্কা চলে যায়, ভারত চলে যায়, আমাদের দেখতে হবে যে কি কি গুণাবলীর কারণে তারা আগে চলে গেল। সেটা না করলে বিদেশি বিনিয়োগ আসবে না। এখন বিদেশি বিনিয়োগ তো জিডিপির মাত্র 1%। গত যে অর্থ বছর আমরা শেষ করে আসলাম, সেখানে যে অবস্থা, আগের অর্থ বছরগুলিতে অবস্থা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি প্রকল্পগুলো শেষ করা যায় না। প্রতিবারে নতুন অনেক প্রকল্প যোগ হয়, রাজনৈতিক কারণে যোগ হয়, বিভিন্ন প্রভাবে যোগ হয়, সেগুলির বরাদ্দ হয় কিন্তু কাজ হয় না। পাশাপাশি হচ্ছে যে বলা হয় যে টাকার ছাড় হয় অনেক দেরিতে, পরবর্তীতে যে সেটা ভৌগোলিক কারণ হোক, আবহাওয়াজনিত কারণ হোক, আর শেষ করা যায় না। সবকিছু মিলে যদি বলেন, এডিপি একদমই বাস্তবায়িত না হলে ঢাকায় চলাচল করা যেত না আজকে। এই যে যতগুলো আমরা ফ্লাইওভার দেখতে পাচ্ছি, বা যোগাযোগ ব্যবস্থার উন্নতি, রাস্তাঘাটের কিছু উন্নতি হয়েছে, এগুলো হয়েছে। হ্যাঁ, যথার্থ বাস্তবায়ন হয় না, সেজন্য আমি বলেছি আউটসোর্সিং করতে হবে। যেটা হওয়া দরকার সেটা মনে হয় আমাদের প্রথাগত চিন্তা থেকে বেরিয়ে না আসলে, এডিপি বলতে আমি এডিপির ব্যাপারটিকেই আমি ঠিক ওইভাবে দেখি না। মনে হয় এটা এডিপি না হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট না হয় 2 ইয়ার ডেভেলপমেন্ট বাজেট, দ্বিবার্ষিক হওয়া উচিত। আর শেষেরটা একবার্ষিক করে এইটাকে অ্যাডজাস্ট করলে, কিছু কিছু প্রজেক্টের ওইরকম একটা প্রথা হয়ে গেছে যে ওরা ওই টিপিক্যাল সময়ের মধ্যে শেষ করতে পারে না, বা ডেভেলপমেন্টের কাজগুলো খুব দ্রুত ওইভাবে 1 বছরে শেষ হয় না। ওই জায়গাটা একটা পরিবর্তন আনা দরকার বলে আমি মনে করি। আর শেষ না হবার একটা কারণ হচ্ছে ওই ধরনের কন্ডিশনগুলো খুব স্ট্রংলি। আবার আমাদের দেশেও নির্দিষ্ট সময় প্রজেক্ট শেষ হবার দৃষ্টান্ত আছে, সেটা কম, হ্যাঁ, কিন্তু কম, সেটা আমরা ফলো করি, সেগুলো রোল মডেল হিসেবে নিয়ে একটা দাঁড় কেন হচ্ছে, হ্যাঁ, কেন করতে পেরেছে।
এই জায়গাটা খুব মানে আর এই যে আরেকটা বিষয় হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন, আমি জানি আপনি কতটা একমত, যে অর্থ বছর যে শুরু হচ্ছে জুলাইতে, সেই জায়গায় একটা পরিবর্তন আনা দরকার আবহাওয়ার দিকে। এদিকে আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে যে অর্থ বছরটা হয়তো বাংলা সনের সাথে থাকতে পারে, পহেলা এপ্রিল থেকে থাকতে পারে। তাহলে হয় কি, আমি এই যে শীতকালের পুরো সুবিধাটা আমি নিচ্ছি, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টার মধ্যে এটা ড্রাই সিজন। এই ড্রাই সিজনে সমস্ত মানে কনস্ট্রাকশনের কাজগুলি সবসময় হয়, গ্রামেও সেরকম ভাবেই হয় আমি দেখেছি। কিন্তু শেষ দিকে যে মে জুন এই মাসগুলো বৃষ্টি বহুল থাকে। এখন তো আপনার দেখতে পাচ্ছেন বাইরে কিরকম টাকা ছাড় হতে কেন দেরি হয়? না, সেটা তো বিউরোক্রেসিতে এরকম যদি দেরি হয় সেগুলো দেখা উচিত, সেটা ঠিক আমাদের ইয়ের মধ্যে নাই। এখন আর একটু ট্রান্সপারেন্সির দিকে সরকার যাচ্ছেন, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, ট্যাক্সের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি হচ্ছে, অনলাইন টেন্ডারিং হচ্ছে। সুতরাং আমার মনে হয় ছাড় হবার ব্যাপারটি অর্থ মন্ত্রণালয় দেখবে এবং দেখে এটা দ্রুত যেন ছেড়ে দেয়। এবং সেই জায়গাতে প্রকল্প তৈরি করার ক্ষেত্রে স্থানীয় সরকারকে কিভাবে সম্পৃক্ত করা যায়? প্রকল্পের ব্যাপারগুলোর পাশাপাশি কিন্তু আমরা একটা বিষয় ভুলে যাই, যে শুধু অর্থনীতির চিন্তাটা করি, এখানে জুডিশিয়ারির একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, জুডিশিয়ারি যদি ফাস্ট না হয়, তাহলে একটা লিটিগেশন হলে, একটা রাস্তা করছি ওখানে একটা মামলা হয়ে গেল, সেই মামলা আমাকে 2 বছর আটকে রাখলো, কোটি কোটি সমস্ত জাতির জন্য ক্ষতি হয়ে গেল। এসব ক্ষেত্রে খুব চায়নার মতো স্ট্রং বেসিসে ট্রাইব্যুনাল করে, যে এখানে ইনফ্রাস্ট্রাকচার ট্রাইব্যুনাল, তারা দ্রুত বিচার সমাধান করে দিবে। এবং এক্ষেত্রে যদি সরকারের আরো মানে 500 জন নতুন সরকারি কর্মকর্তা নিয়োগ করতে হয়, ওটা রিটার্ন কিন্তু অনেক বেশি হবে। তো এই জায়গাগুলোকে সরকারের প্রথা আরো কিছু ভাঙতে হবে, সরকারি কর্মকাঠামোতে আরো ব্যাপক করতে হবে। কর আমরা পাই না, আমরা বলি যে আমরা কর পাই না। প্রত্যেকটা উপজেলায় আরো 4 জন করে শুধু কর্মকর্তা সৃষ্টি করেন, দেখবেন তাদের পিছনে যে বেতন তার চেয়ে বেশি তারা টাকা রিটার্ন দিচ্ছে, ওরকম একটা এগ্রিমেন্টই ওইভাবে থাকবে। সুতরাং আমি মনে করি যে প্রকল্প বাস্তবায়নের পিছনে জুডিশিয়ারিকে আরো ফাস্ট হতে হবে, বা স্পেশাল ট্র্যাকে ইনফ্রাস্ট্রাকচার বাস্তবায়নের যত রকম লিটিগেশন হবে, সেই লিটিগেশনগুলো দ্রুত একটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে সমাধান করা হবে। ব্যাংকিং খাত এবারে বাজেটে কিভাবে প্রতিফলিত হলো? ব্যাংকিং খাত সংস্কার, ব্যাংকিং খাতের জন্য আমরা ওইটা তো আসলে কেন্দ্রীয় ব্যাংকের উপরই তারা বাজেটটা ছেড়ে দিয়েছে। তবে ওই একই কথা আমি বলছি, যে ক্ষেত্রে আমরা খেলাপি ঋণটা প্রায় 60,000 কোটি টাকার মতো যদি চলে যায়, সেটা প্রায় 10 ভাগ হয়ে যাচ্ছে। এটার পেছনেও স্পিড অফ দ্য জুডিশিয়ারিও কাজ করছে। কারণ যে জায়গাগুলোতে লিটিগেশন হয়ে গেছে, স্টে অর্ডার হয়ে গেছে, সেখানে সেন্ট্রাল ব্যাংকেরও কিছু করার নেই। ফাইন্যান্সের জন্য সেপারেট কোর্ট দরকার, মানে অর্থঋণ আদালত এই সমস্ত মডেলকে আরো ইফেক্টিভ করতে হবে। ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের জন্য আলাদা আলাদা থাকতে হবে। যেমন বিদেশে দেখা যাচ্ছে যে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলো লোকাল কোর্টের মধ্যে খুব দ্রুত 7 দিনের মধ্যে সমাধান করে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং একটা জাতি শুধু সম্পদ থাকলে এগোয় না, তার পাশাপাশি তার লিগ্যাল ইনস্টিটিউশনটা এগোতে হয়। এটাকে আমরা ইনস্টিটিউশনাল ইকোনমিক্স বলি। এইটা বোধহয় বাংলাদেশে একটু অবহেলিত আছে। এই যে আপনি প্রবৃদ্ধির কথা বললেন, বাজারযোগ্য প্রবৃদ্ধির কথা বললেন, এবং প্রবৃদ্ধি নিয়ে আপনি যে উচ্চাকাঙ্ক্ষা বা আশাবাদী, ইতিবাচক, সেই জায়গায় এই যে কর অবকাশ বলা বা বিশেষ ব্যাংকিং সুবিধা দেওয়া, এই জায়গাগুলিকে আপনি বলতে চান যে এই জায়গা মানে কোন কোন খাতকে দিলে পর সেটা আরো প্রবৃদ্ধিকে রাখার জন্য আমি বলেছিলাম যে কোন কোন খাতে আরো প্রণোদনা দেওয়া দরকার। প্রথমত হচ্ছে যে আমাদের শিক্ষার পেছনে প্রণোদনা দিতে হবে, এবং তাৎক্ষণিকভাবে আমরা এটা ফলাফল পাবো না, দীর্ঘমেয়াদে পাবো। আমাদের টেকনোলজি, যে সমস্ত টেকনোলজি, ডিজিটাল, কম্পিউটার, টেলিফোন, প্রযুক্তি খাতে প্রচুর প্রণোদনা দেওয়া উচিত। প্রযুক্তি এবং বিভিন্ন স্থানে যে ওয়াইফাই সেন্টার করে এটা, কারণ আমাদের কিন্তু ইন্টারনেটের এখনো দেখা যাচ্ছে যে আমরা যতই বলছি এখনো কিন্তু সেইভাবে গতি মানে ছড়িয়ে পড়েনি সর্বত্র, সেটাতে দেওয়া উচিত। আর যেটি হচ্ছে যে আমাদের ওই শিক্ষার উপকরণের কথা বলেছি, কিছু কিছু জায়গায় কৃষি উৎপাদন মানে ডিরেক্টেড, যে আমি এই উৎপাদনটা চাই, বিশেষ করে যেমন আমি ওই এলাকায় পাট চাই, তাহলে সেক্ষেত্রে প্রণোদনা দেওয়া উচিত। আর প্রণোদনা দিতে দিতে সরকারকে ভাবতে হবে যেন এটা বোঝাটা এত বড় না হয়ে যায়, যেন সেটা সবসময় মানুষ আশা করবে যে সেটা থাকবে। আজকে প্রযুক্তিতে দিচ্ছি, কালকে কিন্তু দেব না, কালকে দেব একটা সময়, হ্যাঁ একটা সময় তাকে অভ্যস্ত করা, মানে যেটা এখন আবাসন খাত চায়।
হ্যাঁ, সেটা আবাসন খাত কেন চাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আবাসন বাজারের নিয়মেই চলবে, এটা মূল্য, এটা একটা অ্যাসেট। মানুষ ফ্রি কিনতে চায় না কখনো, কম বাড়িটা মানুষের জন্য মূল্য দিতে চায়। কেন চায় এটা ঠিক না। তার চেয়ে বেশি দরকার প্রযুক্তি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, যে যে ক্ষেত্রগুলিতে পাওয়া যাবে সেগুলিতে প্রণোদনা দিতে হবে। বিজ্ঞান ভিত্তিক শিক্ষার পেছনে প্রণোদনা দিতে হবে। একটা বিষয় হচ্ছে যে এই যে ভর্তুকি, আমরা ভর্তুকি খাতে আমাদের অপচয়। ভর্তুকি কিছু কিছু থাকে সব ক্ষেত্রে, যেমন এখন আমি আজকে যদি একটা শিক্ষা খাতে একটু ভর্তুকি দিচ্ছি, সেটাকে ধরা যাবে না সেভাবে। কৃষিতে জনসংখ্যা সরকারের সবচেয়ে সফল একটা পাবলিক পলিসি ছিল 70-80 দশকে। পরে সেটা বাজারের উপর আমরা ছেড়েছি। আমি বাজার, অবশ্যই সে বাজারের শক্তি ক্ষমতায়ন পছন্দ করি, কিন্তু সেক্ষেত্রে বোধহয় কিছু ভর্তুকি দিলে, বিশেষত আমাদের কন্ট্রাসেপটিভ বা এই সমস্ত ক্ষেত্রে হলে, তাহলে আমাদের জনসংখ্যার নিয়ন্ত্রণটা, জনসংখ্যার কথা বলেন, সেখানে জনশক্তির কথা বলি। দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে আমাদের তো দেওয়া দরকার প্রণোদনা। হায়ার এডুকেশনের কোয়ালিটি গুলো এনশিওর করতে হবে। সেই জন্য, তা না হলে দীর্ঘমেয়াদে ওই প্রবৃদ্ধির গতিটা খুব স্লথ হয়ে আসবে। সেই জন্য আর কি বেশ করে যে ভোকেশনাল, হ্যাঁ, ভোকেশনাল ট্রেনিং গুলো আমরা দিচ্ছি সেটা। আর একটা হচ্ছে যে, যেহেতু ইলেকট্রিসিটি একটা বড় চ্যালেঞ্জের বিষয়, এনার্জি, সুতরাং সোলার এনার্জির ক্ষেত্রে একটা ব্যাপক প্রণোদনা দেওয়া উচিত রাষ্ট্রের মধ্যে। সেটা সরকার সবখানে হয়তো বিদ্যুৎ নিয়ে পৌঁছতে পারবে না, কিন্তু এটা চরের অঞ্চলে, একটা প্রত্যন্ত অঞ্চলে দেখা যাচ্ছে যে এই যে গ্রিন পাওয়ার বা যে মানে যেটা বলা হচ্ছে পরিবেশ সম্মত জ্বালানি, সেটা হচ্ছে জার্মানি, উরুগুয়ে, প্যারাগুয়ে, তারা কিন্তু এই যে শুরু করে দিয়েছে। তারা একদম তেল ভিত্তিক বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও অনেক চুক্তি শ্রীলঙ্কা বাতিল করেছে ভারতের সঙ্গে। সেই জায়গা থেকে আমাদের এই জায়গায় আপনি যেটা বলেন, হ্যাঁ, সোলার যেমন এককালে জার্মানি ভাবছে যে ওরা অনেকটাই সিংহভাগ চলে যাবে সোলারের মধ্যে দিয়ে, এবং বাংলাদেশ একটা বলা হয় যে মানে প্রচুর রৌদ্র উজ্জ্বল একটা দেশ। এখানে তো আমরা সোলারের আরো ব্যাপক সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটা করা উচিত, এই ক্ষেত্রে প্রণোদনাগুলো দেওয়া। সার্বিকভাবে এইবারের বাজেটে আপনার প্রত্যাশা, এবং এই যে সাথে সাথে এটা যদি যোগ করেন যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে বাজেট কতটা সংযুক্ত থাকছে এবার? পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো যেহেতু 5 বছর ব্যাপী, ওখানে তাদের প্রজেক্টগুলো ওইভাবে লাইনে এগিয়ে যায়। আমি বাজেট নিয়ে এক অর্থে আশাবাদী যে এটা নতুন করে একটা ভ্যাট আসছে, এটা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছিল, ভ্যাট আসুক, কিন্তু ভ্যাটটা তো সর্বস্তরে মানুষের উপর চাপানো হচ্ছে। আরো বেশি প্রত্যক্ষ কর এবং বড় লোক এবং ধনীদের উপর আরো বেশি কর আরোপ করতে হবে, এবং তাদেরকে ওই ট্যাক্সের নেটের মধ্যে আনতে হবে। 20 লক্ষ মানুষ ট্যাক্স দিতে পারলে 11 লক্ষ মানুষ দিচ্ছে, এই ডিজিটালাইজেশনের ক্ষেত্রে সহায়তা করবে। তো এটা আসলে একটা ধাক্কা। ভ্যাটের পর এখন সরকারের নজর দিতে হবে প্রত্যক্ষ কর আরোপে। সুতরাং আমি এই ব্যাপারে আশাবাদী। কাজ তো একটা হলো, 90-এর শুরুতে যখন ভ্যাট আসলো এরকম আমরা দেখলাম। তো এটা একটা আশাবাদী। আর প্রবৃদ্ধির একটা উচ্চ হার ধরা হয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা আছে। সব মিলিয়ে আমার মনে হয় যে আমরা একটা খুব ভালো অগ্রযাত্রার দিকে যাচ্ছি। সামনে একটা সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা শেষের দিকে যাচ্ছে। আরো আমরা শুনবো যে এটার এত ভাগ সম্পন্ন হয়ে গেছে, 80 ভাগ সম্পন্ন হয়েছে। এতে কিন্তু মানুষের একটা মনস্তত্ত্বের উপর ব্যাপক একটা ধনাত্মক মানে একটা স্ফুরণ। এই জায়গাটা একটু যোগ করে যে সরকার যে অনেক বড় বড় প্রকল্পে যে অর্থ ব্যয় করছে, সেটার ফলাফলটা, এটা তো ফলাফল, আমাদের তো সুফল পাওয়া আমরা শুরু করেছি, সুফল পাওয়া শুরু করেছি এবং পাবো। পদ্মা তো 18-র মধ্যে প্রায় শেষ হয়ে যাবে। সেটা একটা বড় মানে আমাদের বাজেটের জন্য, অর্থনীতির জন্য কোনো চাপ তৈরি হবে কিনা? না না, সেরকম চাপ সৃষ্টি হচ্ছে না। আমাদের বরং বাজেটে যে ডেফিসিট, যেটাকে বলে ফিসক্যাল ডেফিসিট, এটা মানে জিডিপির 5 ভাগের নিচেই থাকে এবং সেটা সহনীয় পর্যায়ে থাকে। সুতরাং এটা বাজেটের আমাদের চাপ না। আমাদের চাপ হচ্ছে কাজটা ঠিক মতো শেষ করতে হবে, আপনি যেটা শুরুতে বলছিলেন, শৃঙ্খলা বিধান করতে হবে। তাহলে প্রবৃদ্ধি আমরা তরতর করে 7 ভাগ ছাড়িয়ে 8 ভাগে পৌঁছতে পারবো। এই হিসাবে এবারের বাজেট একটা আশাবাদী হবার বাজেট বলে আমি মনে করে থাকি। আর বাজেট বাস্তবায়নের যে সক্ষমতার কথা আমরা বলছি, হ্যাঁ, সেটা তো বলছি। সেটা তো সবসময় আমার সক্ষমতা হচ্ছে আমার এখন সুপারভাইজারি পাওয়ার নিতে হবে, আর সেই কাজকর্মগুলো আউটসোর্সিং করতে হবে। পৃথিবীর সমস্ত মডেলগুলো এইভাবে ডেভেলপ করেছে। কারণ 100টা ব্রিজ তো আমি বানাতে পারবো না, আমার ব্যুরোক্রেসি দিয়ে আমি বানাতে পারবো না। সুতরাং 100টা ব্রিজের আমি আউটসোর্সিং করে দিব। আমি সুপারভাইজারি কন্ট্রোল থাকবো, এথিক্যাল কন্ট্রোল থাকবে, রাষ্ট্রের সিকিউরিটি সবকিছু থাকবে, কিন্তু আমি এই কাজটা হতে দেব। এবং পরিকল্পনা যারা করছেন তাদের সঙ্গে বাস্তবায়ন সংস্থাগুলো সমন্বয়, সেটা তো পরিকল্পনা যারা করছেন তাদের সাথে বাস্তবায়ন, এবং সেটা আন্তর্জাতিক বাস্তবায়ন সংস্থা আসতে পারে, অভ্যন্তরীণ যারা কম্পিটেন্ট তারা আসতে পারে,
এবং সেক্ষেত্রে আমরা আবাসন থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে আরো উদারীকরণ এবং আরো বাজার অর্থনীতিকে ক্ষমতাশালী করতে হবে, কারণ বাজার অর্থনীতি এবং উদারীকরণ বাংলাদেশকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে 90-এর শুরুতে। তো সেই বিষয়গুলো সমন্বয় করলে আমি বলবো যে এটা সত্যিকার অর্থে একটা আশাবাদী হবার মতো বাজেট সামনে আমরা পাচ্ছি, এবং সামনের বাজেট আরো প্রথাগত কিছু এবং আকার বাড়বে, প্রথাগত কিছু হ্যাঁ, পরিবর্তন প্রথাগত আসবে। কিছু পরিবর্তন আসবে বলে আমি আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।